আগের দিন আমরা যে টপিকের উপর আলোচনা করেছিলাম সেটা হচ্ছে থর্নডাইকের লার্নিং থিওরি। আজকে যে টপিকের উপর আলোচনা করব সেটা হলো স্কিনারের অপারেন্ট কন্ডিশন। ঠিক আছে, তো চলো আমরা আজকে শুরু করি আমাদের নতুন লেসন, স্কিনারের অপারেন্ট কন্ডিশনিং বা থিওরি অফ অপারেন্ট কন্ডিশন। ওকে, তো শুরুতেই আমরা একটু জেনে নেব যে বি.এফ. স্কিনার তার সম্পর্কে। বি.এফ. স্কিনার একজন বিহেভিয়ারিস্ট। স্কিনার বিলিভ দ্যাট ইন্টারনাল থটস অ্যান্ড মোটিভেশন কুড নট বি ইউজড টু এক্সপ্লেইন বিহেভিয়ার। তাহলে বি.এফ. স্কিনার তিনি কি বিলিভ করতেন, তিনি কি বিশ্বাস করতেন যে মোটিভেশন এবং মানুষের অন্তর্নিহিত যে থটসগুলো বা যে চিন্তা ভাবনাগুলো সেগুলো কখনোই আমাদের বিহেভিয়ার বা আমাদের যে দৈনন্দিন কাজ করার জন্য যে ব্যবহারিক প্রয়োগ সেই প্রয়োগকে কিন্তু কখনোই নির্ধারণ করতে পারে না বা কখনোই বর্ণনা করতে পারে না। স্কিনার ইউজ দ্য নিউ টার্মটা কি? নিউ টার্মটা হচ্ছে অপারেন্ট টু রেফার টু এনি অপারেন্ট কথাটার মানেটা কি? অপারেন্ট কথাটার মানে হচ্ছে অ্যাক্টিভ বিহেভিয়ার দ্যাট অপারেটস আপন দ্য এনভায়রনমেন্ট টু জেনারেট কনসিকুয়েন্সেস। তিনি একটা নতুন টার্ম আবিষ্কার করলেন। তিনি বললেন আমাদের যে বিহেভিয়ারগুলো হয় বা আমরা যে ব্যবহারিক ক্ষেত্রে যে ধরনের বিহেভিয়ার বা দৈনন্দিন কাজ, আমাদের পড়াশুনো, প্রত্যেকের ক্ষেত্রে আমাদের বিহেভিয়ারের প্রয়োজন হয়। আমরা ইটসেলফ সবসময় একটা বিহেভিয়ার করে থাকি। এই যে আমাদের বিহেভিয়ার, এগুলো আমাদের একটা কন্ডিশনিং বা একটা কন্ডিশনের মাধ্যমে যায়। সেটার একটা তিনি নতুন নাম দিলেন। সেই নামটা কি? সেই নামটা হচ্ছে বা সেই টার্মটা কি? সেই টার্মটা হচ্ছে অপারেন্ট। তার মানেটা কি? তিনি তার ভাষায় অপারেন্ট কথাটার মানে হচ্ছে অ্যাক্টিভ বিহেভিয়ার। আমাদের বিহেভিয়ারটা সচল, যেটা অপারেট করে আপন দ্য এনভায়রনমেন্ট টু জেনারেট কনসিকুয়েন্সেস। যেটা আমাদের বিহেভিয়ারটা কিন্তু আমার কনসিকুয়েন্সেস হয় কিসের মাধ্যমে? আমাদের এনভায়রনমেন্টের মাধ্যমে। আমরা সবসময় এটা জেনে থাকি যে যে কোনো কিছু আমাদের ডেভেলপ হওয়ার জন্য আমাদের এনভায়রনমেন্ট এবং আরেকটা জিনিসের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে হেরিডিটি। তো ইনি এটাই বলেছেন যে আমাদের বিহেভিয়ার যেটা আমাদেরকে চালায় বা যেটা আমাদেরকে অপারেট করে সেটা হলো আমাদের এনভায়রনমেন্ট। আমরা যেই এনভায়রনমেন্টে যেরকমভাবে বড় হব, যেই এনভায়রনমেন্টটা আমাদের পারিপার্শ্বিক যেরকম এনভায়রনমেন্ট থাকবে, আমাদের বিহেভিয়ার কিন্তু ঠিক সেই রকম এনভায়রনমেন্টের মাধ্যমে তৈরি হবে। তিনি একটা নতুন টার্ম আবিষ্কার করলেন যার নাম হচ্ছে অপারেন্ট। তো এবার নেক্সট, হোয়াট ইজ অপারেন্ট কন্ডিশনিং, তো সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো চলো দেখে নিই। তো হোয়াট ইজ অপারেন্ট কন্ডিশনিং? অপারেন্ট কন্ডিশনিংটা কি? অপারেন্ট কন্ডিশনিংটা প্রথম ডেভেলপ করেছিলেন হচ্ছে বি.এফ. স্কিনার। এই টার্মটা তিনি প্রথম দিয়েছিলেন। কবে দিয়েছিলেন? 1953 এতে ইনি এই টার্মটা নিয়ে এসেছিলেন, যার মানে হচ্ছে অপারেন্ট কন্ডিশনিং অর্থাৎ অনুবর্তনের তত্ত্ব। তার এটাকে বলা হয় স্কিনারের শর্তক্রিয়ামূলক অনুবর্তন তত্ত্ব। বাংলা ভার্সনে যারা পড়ছো তাদের জন্য আমি বলে রাখলাম। ওকে, তো হোয়াট ইজ অপারেন্ট কন্ডিশনিং সেটা কি? সেটা আমরা প্রত্যেকেই জানি। যখন ক্লাসিক্যাল কন্ডিশনিং বলেছিলাম তখন বলেছিলাম যে হোয়াট ইজ ক্লাসিক্যাল কন্ডিশনিং, মানে কন্ডিশনিং, হোয়াট ইজ কন্ডিশনিং। সেখানে খাবার, তার সাথে একটা ঘণ্টার ধ্বনি, এই দুটোকে কন্ডিশন করানো হয়েছিল। তার ফলস্বরূপ কি দেখেছিলাম? স্যালাইভেশন বা লালা নিঃসরণ। এখানে কি বলেছে? এখানে যেটা বলেছে যে এর আগে যেটা বললাম অর্থাৎ ক্লাসিক্যাল কন্ডিশনিং, সেই ক্লাসিক্যাল কন্ডিশনিংটা করেছিলেন হচ্ছেন প্যাভলভ। তো আমরা ওখানে দেখেছিলাম যে প্যাভলভ ইচ্ছে মতো তার যে স্টিমিউলাসটা, প্রথমে খাবার নিয়ে এলেন, তারপরে ঘন্টা নিয়ে এলেন, তারপরে লাইট, এইগুলো নিয়ে এলেন। মানে এক্সপেরিমেন্টারের হাতে কিন্তু একটা ক্ষমতা রয়েছে বা একটা পাওয়ার রয়েছে, সে তার ইচ্ছে মতো করে কিন্তু স্টিমিউলাসের
ধরনটা বা স্টিমিউলাসের টাইপটা কিন্তু চেঞ্জ করতে পারে। বাট অপারেন্ট কন্ডিশনিংটা কি? অপারেন্ট কন্ডিশনিং হচ্ছে ইটস আ অ্যাসোসিয়েশন ইজ মেড বিটুইন আ বিহেভিয়ার অ্যান্ড আ কনসিকুয়েন্সেস ফর দ্যাট বিহেভিয়ার। অর্থাৎ এই যে একটা শতক্রিয়া বা একটা যে কী বলবো অনুবর্তন, তার মূল যে ভিত্তিটা সেটা কিন্তু হলো প্রাণীর সক্রিয়তা। প্রাণীর সক্রিয়তাটা কীরকম? এই প্রক্রিয়ায় ব্যক্তি তার উদ্দেশ্যমুখী প্রতিক্রিয়া বা আচরণের জন্য কিন্তু সম্ভাব যে মানে পসিবিলিটিটা সেটা কিন্তু বৃদ্ধি করে। মানে এখানে যেটা বলেছে, ইটস অ্যাসোসিয়েশন ইজ মেড বিটুইন আ বিহেভিয়ার অ্যান্ড আ কনসিকুয়েন্সেস ফর দ্যাট বিহেভিয়ার। কোনো একটা বিহেভিয়ার যেটাকে আমি আমার নিজের সক্রিয়তা দ্বারা আমি কিন্তু সেটাকে বৃদ্ধি করছি, বা ব্যক্তি যে কোনো কিছু গোলকে অ্যাচিভ করার জন্য তার কীরকম বিহেভিয়ার হওয়া উচিত বা সে কীরকম বিহেভিয়ার করে সেটা কিন্তু ডিপেন্ড করে ব্যক্তির নিজের ওপর। মানে প্রত্যেকটা ব্যক্তির কিন্তু আলাদা আলাদা একটা স্বয়ংক্রিয়তা বা সক্রিয়তা কিন্তু রয়েছে। আজকে আমার যে এবিলিটিটা রয়েছে এক্সের সেটা নেই, ওয়াইয়ের সেটা নেই, জেডের সেটা নেই, বা এক্স ওয়াই জেডের যেটা আছে সেটা হয়তো আমার নেই, কারণ প্রত্যেকটা ব্যক্তি আলাদা আলাদা রকমের, তাই তাদের আলাদা আলাদা বিহেভিয়ার, আলাদা আলাদা সক্রিয়তা সেটা রয়েছে। তাহলে কি বলেছে? অপারেন্ট কন্ডিশনিং হচ্ছে এমনই একটা কন্ডিশনিং যেখানে ব্যক্তি তার উদ্দেশ্যমুখী প্রতিক্রিয়া এবং আচরণ এটা কিন্তু করতে পারে। আর এই যে এই তত্ত্বের দুটো ইম্পর্টেন্ট টার্ম আছে। সেই দুটো ইম্পর্টেন্ট টার্ম কি? একটা হচ্ছে রিইনফোর্সমেন্ট আর একটা হচ্ছে পানিশমেন্ট। সেটা কি? সেটা আমরা আস্তে আস্তে যখন এগোবো সেটা আমরা আলোচনা করব। তো বোঝা গেল যে হোয়াট ইজ অপারেন্ট কন্ডিশনিং, যে আমার বিহেভিয়ার এবং আমার কনসিকুয়েন্সেস বিহেভিয়ার এই দুটোর মধ্যে যে একটা রিলেশন, মানে আমার একটা সক্রিয়তা রয়েছে, সেই সক্রিয়তাটার মাধ্যমে আমি কিন্তু আমার গোলটাকে অ্যাচিভ করবো, সেটার জন্য যে বিহেভিয়ার সেটা হচ্ছে আমার অপারেন্ট কন্ডিশন। ওকে, তো এটার উপর স্কিনার একটা পরীক্ষা করছিলেন। সেই পরীক্ষাটা কি করেছিলেন সেটা আমরা নেক্সট স্লাইডে দেখব। তার আগে বলে দিই, এই অপারেন্ট কন্ডিশনিংয়ের কিন্তু আরেকটা নামও রয়েছে, সেটা হচ্ছে ইনস্ট্রুমেন্টাল কন্ডিশনিং। তো পরীক্ষাটা আমরা দেখি। আচ্ছা, স্কিনারের পরীক্ষাটা নিয়ে এবার আলোচনা করব। স্কিনার এই পরীক্ষাটার জন্য একটা নিজস্ব বক্স তৈরি করেছিলেন, যেটা স্কিনার বক্স নামে পরিচিত। তিনি এই পরীক্ষাটা একটা ইঁদুরের ওপর করেছিলেন। বাঁদিকে ছবিটা দেওয়া রয়েছে স্কিনার বক্সে, তোমরা দেখো। এখানে একটা লিভার রয়েছে, একটা খাবার দেওয়ার ট্রে রয়েছে, আর বাইরে থেকে স্টিমিউলাস প্রেজেন্ট করার একটা সমস্ত রকম যান্ত্রিক আয়োজন কিন্তু করা হয়েছে। এই যে স্কিনার বক্সটা, এটা কিন্তু থর্নডাইকের পাজল বক্স তার অনুকরণে কিন্তু তৈরি করা হয়েছে। স্কিনার কি করেছিলেন? স্কিনার ওই বাইরের থেকে স্টিমিউলাসটা দিলেন, সেটা হলো একটা লাইট। তিনি লাইট স্টিমিউলাসটা দিলেন, ইঁদুরটা লিভারটাতে প্রেস করলো, খাবারের একটা টুকরো ইঁদুরের ভেতরে এসে পড়লো, বক্সের ভেতরে এসে পড়লো, ইঁদুরটা খেলো। এইভাবে রিপিটেটিভলি করার পরে দেখা গেল যে ওই যে একটা বাইরে থেকে স্টিমিউলাস আর ইঁদুরের যে হাতলে প্রেস করা বা লিভারে প্রেস করা, এর মধ্যে কিন্তু একটা অনুবর্তন বা অপারেন্ট বিহেভিয়ার কিন্তু স্থাপন হয়েছে। তার মানে কি? একটা এনভায়রনমেন্ট যেটা আমার ওই বিহেভিয়ারটাকে তৈরি করতে কিন্তু সাহায্য করেছে। এখানে স্কিনার কি বলেছেন? এখানে স্কিনার বলেছেন যে এই যে আমাদের অনুবর্তিত প্রক্রিয়া, অর্থাৎ হাতলে চাপ দেওয়া, সেটা কিন্তু আমার খাদ্যের মধ্যে যে উপস্থাপন সেটাকে কিন্তু সৃষ্টি করেছে। মানে প্যাভলভের ক্ষেত্রে যেটা হয়েছিল, প্যাভলভের ক্ষেত্রে কি হয়েছিল? একটা লাইট এলো বা একটা সাউন্ড বাজানো হলো, তারপরে খাবারটা এলো, কুকুরটা খেলো। এরকম করার পরে কুকুরটাকে সাউন্ড বাজালেই তার একটা কন্ডিশনিং হয়ে যাচ্ছিল। তার জন্য কিন্তু কুকুরটাকে কোনো রকম কিন্তু কোনো বিহেভিয়ার করতে হচ্ছিল না।
কিন্তু স্কিনারের পরীক্ষায় তিনি বলেছেন যে র্যাটটাকে বা ইঁদুরটাকে কিন্তু একটা বিহেভিয়ার করতে হচ্ছে। বিহেভিয়ারটা কি করছে? সে লিভারে প্রেস করছে। প্যাভলভের কুকুরের কোনো বিহেভিয়ার ছিল না, শুধুমাত্র লালা নিঃসরণ অর্থাৎ সালাইভেশন মতো, সেটা তার বিহেভিয়ারের কোনো অঙ্গ নয়। কিন্তু এখানে অর্থাৎ অপারেন্ট কন্ডিশনিংয়ের ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা হচ্ছে একটা স্বয়ংক্রিয়ামূলক কাজ বা একটা স্বয়ংক্রিয়ামূলক ব্যবহার কিন্তু করতে হচ্ছে, যে লিভারে প্রেস করতে হচ্ছে। যখনই আলো দেখছে তখনই লিভারে প্রেস করছে, খাবার আসছে খাবার খাচ্ছে। তাহলে এই যে একটা কাজ হচ্ছে, এই আচরণটাকেই বা এই বিহেভিয়ারটাকেই তিনি নাম দিয়েছেন হচ্ছে স্বয়ংক্রিয়ামূলক অনুবর্তন বা অপারেন্ট কন্ডিশনিং, এই জন্য তিনি নাম দিয়েছেন। আর এখানেই কিন্তু অপারেন্ট কন্ডিশনিং আর ক্লাসিক্যাল কন্ডিশনিংয়ের একটা বেসিক পার্থক্য রয়েছে। ঠিক আছে? আচ্ছা, এবার এই যে আমি হাতলটা টিপলাম বা আমি যে লিভারটাতে প্রেস করলাম এবং তার উপকরণ রূপে যে আচরণটা বা যে ব্যবহারটা আমি করলাম সেটাকে কিন্তু বলা হয় উপকরণমূলক আচরণ বা ইনস্ট্রুমেন্টাল অ্যাক্ট। হাতলে প্রেস করছি, এই যে অ্যাক্টটা বা এই ঘটনাটা যে আমি ঘটাচ্ছি সেটা হচ্ছে ইনস্ট্রুমেন্টাল অ্যাক্ট। সেটাকে সেই জন্যই কিন্তু স্কিনার বলেছেন অপারেন্ট কন্ডিশনিংয়ের আরেকটা নাম ইনস্ট্রুমেন্টাল কন্ডিশনিং, যেটা আমি আগের স্লাইডে বলেছিলাম ইনস্ট্রুমেন্টাল কন্ডিশনিং। সেটা কেন ইনস্ট্রুমেন্টাল কন্ডিশনিং আশা করি এই স্লাইডে ক্লিয়ার হয়েছে। তো চলো আমরা নেক্সট স্লাইডে যাচ্ছি। তো এখানে যে স্লাইডটা রয়েছে সেটা হচ্ছে ডেসক্রিপশন অফ দি এক্সপেরিমেন্ট। সেটা কি অপারেন্ট বিহেভিয়ার নাকি সেটা এখানে বর্ণনা করা আছে, সেটা আমি আগের স্লাইডেই বর্ণনা অলরেডি করে দিয়েছি। তাও আমি একবার বলে দিচ্ছি যে লিভার প্রেসিং ইজ ডেসক্রাইব অ্যান্ড দ্য অপারেন্ট বিহেভিয়ার, যেটা আমি আগেই বললাম যে হাতল টেপা বা লিভার প্রেসিংয়ের সাথে একটা অনুবর্তন প্রক্রিয়ার একটা সম্পন্ন বা অপারেন্ট বিহেভিয়ারের একটা রিলেশন রয়েছে। আর এখানে ফুড ইজ নোন অ্যাজ আ রিইনফোর্সার বিকজ ইট কজেস দ্য অপারেন্ট বিহেভিয়ার টু ইনক্রিজ। সেটা আমার অপারেন্ট বিহেভিয়ারটাকে ইনক্রিজ করতে সাহায্য করেছে। এই রিইনফোর্সমেন্ট আর যেটা বলেছিলাম যে রিইনফোর্সমেন্ট আর পানিশমেন্ট, এই দুটো কি সেটা আমরা আস্তে আস্তে যখন স্লাইডগুলো নিয়ে এগোবো তখন আমরা বর্ণনা করব। তো রিইনফোর্সারটা কি? রিইনফোর্সার যেটা আমার বিহেভিয়ারকে ত্বরান্বিত করে দেয়। আজকে যদি ইঁদুরটার কাছে যদি খাবারের টুকরোগুলো এসে উপস্থিত না হতো তাহলে কি ইঁদুরটার কোনো রকম ইন্টারেস্ট থাকতো লিভার প্রেস করাতে? থাকতো না। আজকে সে দেখছে যে আমার বাইরে থেকে একটা আলো আসছে, আমি লিভারটা প্রেস করছি এবং সেখানে আমার খাবারের টুকরো আসছে, আমি খেতে পাচ্ছি, তাই জন্যই কিন্তু সে বারবার করে লিভারটা প্রেস করেছিল। অর্থাৎ আমাদের প্রত্যেকেরই একটা বিহেভিয়ার ফর্ম করার জন্য কিন্তু একটা রিইনফোর্সার বা একটা রিইনফোর্সমেন্টের কিন্তু দরকার হয়। রিইনফোর্সমেন্ট হচ্ছে এমনই একটা জিনিস যেটা আমাদের বিহেভিয়ারটাকে এনহ্যান্স করতে বা অনেক সময় ডিক্রিজ করতেও কিন্তু সেটা সাহায্য করে। সেটার পজিটিভ নেগেটিভ দুটোই রয়েছে, বিস্তারিত আমরা নেক্সট স্লাইডে আলোচনা করছি। এখানে যেটা বলেছে, এখানে কিন্তু ফুডটা হচ্ছে একটা পজিটিভ রিইনফোর্সমেন্ট হিসেবে ইঁদুরটার কাছে কাজ করেছে। ইঁদুরটা খাবারটা পেয়েছে, তাই জন্যই কিন্তু সে লিভারটা প্রেস করেছে। তো ফুড ইজ অলসো বি ডিসক্রাইবড অ্যাজ আ কন্ডিশন স্টিমুলাস, অবভিয়াসলি, কারণ এখানে ফুডের সাথে ইঁদুরের একটা কন্ডিশনিং তৈরি হয়ে গেছিলো। সো সেই জন্যই ফুড কিন্তু হচ্ছে একটা কন্ডিশন স্টিমুলাস। ওকে, তো নেক্সট স্লাইড, স্কিনারের কিছু কিছু ভিউ রয়েছে, সেই ভিউগুলো কি সেটা নিয়ে চলো আমরা দেখি। তো স্কিনার এই যে বিহেভিয়ারটা দেখলেন বা এই যে অপারেন্ট বিহেভিয়ারটা, এটাকে স্কিনার দুটো ভাগে ভাগ করেছেন। প্রথমে যে বিহেভিয়ারটাকে ভাগ করেছেন সেটা হচ্ছে রেসপন্ডেন্ট বিহেভিয়ার, আর নেক্সট সেটা হচ্ছে অপারেন্ট বিহেভিয়ার। এই যে রেসপন্ডেন্ট বিহেভিয়ার এটা হচ্ছে প্রতিক্রিয়ামূলক বিহেভিয়ার, আর যে অপারেন্ট বিহেভিয়ার এটা হলো স্বয়ংক্রিয়ামূলক বা স্বতঃক্রিয়ামূলক বিহেভিয়ার বা আচরণ। সেটা কি?
সেটা হচ্ছে উদ্দীপক না থাকলে, তার মতে, স্কিনারের মতে উদ্দীপক না থাকলে কিন্তু আচরণও ঘটবে না বা আচরণও কিন্তু সম্ভব নয়। তাই যেগুলো উদ্দীপকের দ্বারা সৃষ্ট অর্থাৎ প্রতিক্রিয়ামূলক আচরণ সেগুলোই কিন্তু ঘটে। যেমন একটা এক্সাম্পল দিলে আশা করি জিনিসটা ক্লিয়ার হবে। যেমন ক্লাসিক্যাল কন্ডিশনিংয়ের ক্ষেত্রে যে খাবার দেখলেই কুকুরের লালা নিঃসরণ হচ্ছে বা আমাদের চোখে আলো পড়লে আমরা চোখটাকে বন্ধ করে নিচ্ছি, এগুলো হচ্ছে প্রথম শ্রেণীর অর্থাৎ প্রতিক্রিয়ামূলক আচরণ বা রেসপন্ডেন্ট বিহেভিয়ার। আর নেক্সট হচ্ছে একটা এক্সাম্পল, যে ঘরে হয়তো টেলিফোনটা বেজে যাচ্ছে, মোবাইল ফোনটা বেজে যাচ্ছে, সেই ব্যক্তিটা ফোনটা তুলতেও পারে আবার নাও তুলতে পারে, আবার দেরিতেও তুলতে পারে, ইত্যাদি অনেকগুলো সিচুয়েশন হতে পারে। সেটা হচ্ছে আমাদের সেকেন্ড টাইপ অফ আচরণ, অর্থাৎ আমাদের কি বলবো, সেকেন্ড টাইপটা কি ছিল, অপারেন্ট মূলক বিহেভিয়ার। ঠিক আছে, মানে কি, যেই বিহেভিয়ারটা ব্যক্তির নিজের কন্ট্রোলে, নিজের হাতে, যেটা ব্যক্তি নিজের দ্বারাই কন্ট্রোল করতে পারে, সেটা হচ্ছে আমার স্বতঃক্রিয়ামূলক বিহেভিয়ার। ঠিক আছে, এই দুটো মানে বিহেভিয়ার, সেটাকে কিন্তু স্কিনার বর্ণনা করেছে। ওকে, তো নেক্সট, তো স্কিনারের কি ভিউ? স্কিনারকে বলা হয় অপারেন্ট কন্ডিশনিংয়ের ফাদার, তার জনক। তার এই যে কাজটা বা তার এই যে ভিউটা, এটা কিন্তু থর্নডাইকের, এর আগের ভিডিওতেই আমি বলেছিলাম, থর্নডাইকের যে ল অফ এফেক্ট, 3টে ল ছিল, সেই ল অফ এফেক্ট থেকে কিন্তু তার এই স্কিনারের এই যে অপারেন্ট বিহেভিয়ার, অপারেন্ট কন্ডিশনিং, এই কনসেপ্টটা কিন্তু নেওয়া। তো এই যে ল অফ এফেক্ট, এটা সিমিলার টু রিইনফোর্সমেন্ট, রিইনফোর্সমেন্ট আগেই বললাম দু ধরনের, একটা হলো পজিটিভ রিইনফোর্সমেন্ট আর একটা হলো নেগেটিভ রিইনফোর্সমেন্ট। পজিটিভ রিইনফোর্সমেন্টকে বলা হয়ে থাকে ধনাত্মক বলবর্ধক, রিইনফোর্সমেন্টের বাংলা হচ্ছে বলবর্ধক। আর নেগেটিভ রিইনফোর্সমেন্টকে বলা হয়ে থাকে ঋণাত্মক বলবর্ধক। তো হোয়াট ইজ পজিটিভ, হোয়াট ইজ নেগেটিভ, চলো দেখে নিই। প্রথমে বলি, স্কিনার এই যে অপারেন্ট বিহেভিয়ার, সেটাকে 3টে ভাগে ভাগ করেছে। ফার্স্ট হচ্ছে নিউট্রাল অপারেন্ট, নেক্সট হচ্ছে রিইনফোর্সমেন্ট, অ্যান্ড থার্ড হচ্ছে পানিশমেন্ট। হোয়াট ইজ নিউট্রাল অপারেন্ট? রেসপন্সেস from the environment that neither increases nor decreases the probability of the behavior being repeated. তার মানে নিউট্রাল অপারেন্ট হচ্ছে এমনই একটা অপারেন্ট যেখানে আমার রেসপন্সটা কিন্তু সবসময় আসে এনভায়রনমেন্ট থেকে, এবং যেখানে আমার না কোনো আমার বিহেভিয়ারটা ইনক্রিজ হয়, না কোনো বিহেভিয়ারটা ডিক্রিজ হয়, এবং না বিহেভিয়ারটা রিপিট হয়। এটা কোনো রকমভাবেই কোনো এফেক্টিভ একদমই অপারেন্ট নয়, সেই জন্যই এটার নাম কিন্তু হচ্ছে নিউট্রাল অপারেন্ট। নেক্সট হচ্ছে রিইনফোর্সমেন্ট, দু ধরনের, একটা হচ্ছে পজিটিভ রিইনফোর্সমেন্ট আর একটা হচ্ছে নেগেটিভ রিইনফোর্সমেন্ট। পজিটিভ রিইনফোর্সমেন্টটা কি? সামথিং ইজ অ্যাডেড টু ইনক্রিজ লাইকলিহুড অফ দ্য বিহেভিয়ার, মানে যেটা আমার বিহেভিয়ারকে ত্বরান্বিত করতে সাহায্য করছে। যেমন এখানে হচ্ছে ফুডটা ইঁদুরের লিভার প্রেসিংয়ের যে বিহেভিয়ার, সেটাকে কিন্তু ত্বরান্বিত করতে সাহায্য করেছে। বা আমি যদি অন্য একটা এক্সাম্পল দিই, আমাদের যে এক্সামের ফলগুলো বেরোয়, সেই ফলগুলো বা রেজাল্টগুলো আমাদের বছরের শেষে বা হাফ ইয়ারলি টেস্ট, ইউনিট টেস্ট, উইকলি টেস্ট, যে টেস্টগুলো হয়, সেখানে যে নাম্বারটা থাকে, সেই নাম্বারটা কিন্তু আমার পরবর্তীকালে পরীক্ষাটার ক্ষেত্রে কিন্তু আরও বেটার করার জন্য কিন্তু সেক্ষেত্রে এটা আমাকে পজিটিভ একটা রিইনফোর্সমেন্ট দিয়ে থাকে। বা ভালো রেজাল্ট করলে যদি কোনো টিচার বা বাবা মা বা প্যারেন্টস তাদেরকে যদি কোনো একটা গিফট দেয় বা পুরস্কার দেয় বা রিওয়ার্ড দেয়, তাহলে কিন্তু তার বিহেভিয়ারটা এনহ্যান্স হয় পরবর্তীকালে, যাতে সেই স্টুডেন্টটা যেন আরও ভালো করে পড়াশুনো করতে পারে। এটা হচ্ছে আমার পজিটিভ রিইনফোর্সমেন্ট। নেক্সট হচ্ছে আমার নেগেটিভ রিইনফোর্সমেন্ট। হোয়াট ইজ নেগেটিভ?
something is removed to increase the likelihood of the behavior. আমি আমার জীবন থেকে যে কোনো একটা বাজে অভ্যাসকে বাদ দেব যেটা আমার বিহেভিয়ারটাকে ত্বরান্বিত করতে সাহায্য করবে। মানে আমি হয়তো খুব দেরিতে ঘুম থেকে উঠি, সকাল 10টার আগে ঘুম থেকে উঠি না, কিন্তু আমি যদি ভোরবেলা 5টার সময় ঘুম থেকে উঠি তাহলে 5টা থেকে 10টা এই 5 ঘন্টা কিন্তু আমি আরও এক্সট্রা পড়ার টাইম পাবো। তো সেই জন্য আমি আমার পড়ার টাইম যদি ভালো পাই তাহলে রেজাল্টটাও ভালো হবে। তাহলে আমার রেজাল্ট ভালো করার জন্য আমি কিন্তু আমার একটা নেগেটিভ বিহেভিয়ার সকালবেলা 10টায় ঘুম থেকে ওঠা সেটা কিন্তু চেঞ্জ করে সকাল 6টায় কি 5টায় করে দিলাম। কেন? কারণ আমি আমার জীবন থেকে একটা জিনিস বাদ দিলাম, রিমুভ করলাম। কি রিমুভ করলাম? দেরিতে ঘুম থেকে ওঠা। কেন রিমুভ করলাম? ইনক্রিজ দ্য লাইকলিহুড অফ দ্য বিহেভিয়ার, মানে আমার ভালো রেজাল্টের জন্য। সেটা হচ্ছে আমার একটা নেগেটিভ রিইনফোর্সমেন্ট। মানে এখানে কি বলবো, এখানে ঘুমটা কিন্তু সে দেরিতে ঘুম থেকে ওঠাটা কিন্তু একটা নেগেটিভ রিইনফোর্সমেন্ট। ঠিক আছে, নেক্সট হচ্ছে আমার পানিশমেন্ট। হোয়াট ইজ পানিশমেন্ট? সামথিং ইজ অ্যাডেড টু ডিক্রিজ দ্য লাইকলিহুড অফ আ বিহেভিয়ার। যেটা একটা কিছু অ্যাড হলো বাট আমার বিহেভিয়ারটা কিন্তু দমে গেল বা কমে গেল। কীরকম? পরীক্ষার আগে যদি বাড়িতে কোনো আত্মীয় স্বজন আসে তাহলে কিন্তু আমার পড়ার সেই এনার্জিটা, সেই এন্থুটা কিন্তু কমে যায়। অ্যাড কি হলো? অ্যাড হলো বাড়িতে কেউ এলো এক্সট্রা, আমার মামা, কাকা, পিসি, দাদু, দিদা কেউ এলো, আমার আত্মীয় স্বজন, সেটা আমার অ্যাড হলো, কিছু একটা অ্যাড হলো টু ডিক্রিজ, এবং ডিক্রিজ করলো। কি ডিক্রিজ করলো? আমার বিহেভিয়ার। আমার বিহেভিয়ার কোনটা? পড়াশোনাটা। তো সেটা কিন্তু আমার কাছে এক ধরনের পজিটিভ পানিশমেন্ট। আর নেগেটিভ পানিশমেন্টে কি? সামথিং ইজ রিমুভ টু ডিক্রিজ দ্য লাইকলিহুড অফ দ্য বিহেভিয়ার। যেটা আমি আমার জীবন থেকে বাদ দেব, কোনো একটা কিছু বাদ হয়ে গেল এবং কোনো একটা কিছু ডিক্রিজ হয়ে গেল। সেটা কীরকম? সেটা যদি আমরা ধরে নিই এই সিচুয়েশনটা, যে আমাদের এখন যে সিচুয়েশনটা চলছে সেটা খুব প্যান্ডামিক সিচুয়েশন। আমরা দীর্ঘদিন টানা লকডাউনের মধ্যে ছিলাম, এখন আমরা আনলক 2তে রয়েছি, কিছুদিন আগে আনলক 1 পেরিয়ে এসেছি। তো এই যে লকডাউনের মধ্যে ছিলাম, এটা কি হচ্ছে? সামথিং ইজ রিমুভ। আমাদের থেকে কিন্তু কিছু একটা রিমুভ হয়ে গেল। কেন রিমুভ? মানে আমাদের অফিস কাচারি সব বন্ধ হয়ে গেল, সব কিছু বন্ধ হয়ে গেল, রিমুভ করা হলো। ডিক্রিজ দ্য লাইকলিহুড অফ দ্য বিহেভিয়ার, এবং বিহেভিয়ারটাকেও ডিক্রিজ করা হলো। কার বিহেভিয়ার ডিক্রিজ করা হলো? কোভিড বা করোনার বিহেভিয়ারটাকে ডিক্রিজ করার জন্য কিন্তু আমাদের এটা হলো। কারণ যদি আমরা বাইরে বেরোই, রাস্তায় বেরোই, হাঁটাচলা করি, চলাচল করি, সব কিছু করি, তাহলে কিন্তু করোনাকে কোনোভাবেই তাড়ানো যাবে না, বা কি বলবো, মানে স্প্রেড করা থেকে কিন্তু আটকানো যাবে না। সেটা নিয়ে আমাদের কিন্তু পুরো সারা দেশেটাই ঠিক করা হলো যে লকডাউন করা হবে। তার মানে কি? করোনা একটা ইটসেলফ নেগেটিভ, সেটা জন্য আমাদের লকডাউন করে দেওয়া হলো, দুটোই নেগেটিভ। এটা হচ্ছে আমার কাছে একটা নেগেটিভ পানিশমেন্ট। তো বোঝা গেল অপারেন্ট বিহেভিয়ার কী কী। ওকে, তো নেক্সট হলো অ্যাপ্লিকেশন। কী কী অ্যাপ্লিকেশন রয়েছে সেই নিয়ে আমরা করব। সো এবার আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো অ্যাপ্লিকেশন, অর্থাৎ এই থিওরিটা কোথায় কোথায় আমরা প্রয়োগ করতে পারি। তো চলো দেখে নিই অ্যাপ্লিকেশন। ফার্স্ট যে অ্যাপ্লিকেশনটা রয়েছে সেটা হচ্ছে কন্ডিশনিং স্টাডি বিহেভিয়ার। অর্থাৎ আমাদের যে সমস্ত স্টাডি বিহেভিয়ার রয়েছে সেই স্টাডি বিহেভিয়ারের সাথে আমাদের একটা কন্ডিশনিং তৈরি হয়। সেটা কিভাবে তৈরি হয়? সেটা রিইনফোর্সমেন্টের মাধ্যমে তৈরি হয়। রিইনফোর্সমেন্টের মাধ্যমে কিভাবে তৈরি হয়? এই যে পজিটিভ রিইনফোর্সমেন্ট কি? আমাদের যে বিহেভিয়ার সেটাকে ত্বরান্বিত করে। সেটা কিন্তু অনেকটা রিলেটেড আমাদের স্টাডি বিহেভিয়ারের ক্ষেত্রে। মানে আমাদের যদি টিচাররা কোনো রিওয়ার্ড দেয়, কোনো যদি অ্যাওয়ার্ড দেয়, তাহলে কিন্তু আমাদের স্টাডির ক্ষেত্রে যে বিহেভিয়ারটা বা আমাদের স্টাডি করার জন্য যে মোটিভেশনটা দরকার সেটা কিন্তু অনেকটা এনহ্যান্স হয়ে যায়। তো সেটাই হচ্ছে কন্ডিশনিং স্টাডি বিহেভিয়ার। তার মানে কন্ডিশনটা স্টাডি বিহেভিয়ারের সাথে কীভাবে করা থাকে? কে কন্ডিশন করে? প্রাইজ, রিওয়ার্ড, অ্যাওয়ার্ড, এগুলো হচ্ছে একটা কন্ডিশনিং তৈরি করে আমাদের স্টাডি বিহেভিয়ারের ক্ষেত্রে। ওকে,
সো দ্বিতীয় যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে কন্ডিশনিং ক্লাসরুম বিহেভিয়ার। ক্লাসরুম বিহেভিয়ারটা কীভাবে কন্ডিশনিং হয় সেটাই হচ্ছে দ্বিতীয় নম্বর পয়েন্ট। সেটা হলো যে সমস্ত স্টুডেন্টরা একটু পেছনের সারির সেই সমস্ত স্টুডেন্টসদেরকে কিন্তু টিচাররা প্রায়ই প্রচণ্ড বকাঝকা এবং নেগেটিভ রিইনফোর্সমেন্ট দিয়ে থাকে। কিন্তু যে সমস্ত স্টুডেন্টরা একটু ব্রাইট সেই সমস্ত স্টুডেন্টসদেরকে কিন্তু টিচাররা পজিটিভ রিইনফোর্সমেন্ট এবং অত্যন্ত ভালোভাবে টেক কেয়ার করে, তাদের সাথে কিন্তু বিহেভিয়ার করে। তাহলে টিচারের বিহেভিয়ারটা কিন্তু কন্ডিশনড হয়ে যাচ্ছে এখানে। যেটা ভালো স্টুডেন্ট তার সাথে আমি সেরকম বিহেভিয়ার করব, যে স্টুডেন্টটা খারাপ তাদের সাথে আমি একটু কম বা কিছু বিহেভিয়ার করবো। এইটা যে হচ্ছে সেটা কিন্তু ক্লাসরুম বিহেভিয়ার। কারণ ক্লাসরুমে 50টা বাচ্চা থাকে, সেই 50টা বাচ্চার প্রতি একটা টিচারের কিন্তু সমান অ্যাটিটিউড বা সমান মনোভাব কিন্তু থাকে না, সেখানে কিন্তু জিনিসটা ভ্যারি করে। এবং সবসময় আমরা এটাই ভেবে থাকি যে ভালো স্টুডেন্ট সে কখনো ভুল করতে পারে না বা তার কোনো ভুল হতে পারে না, কিন্তু যে খারাপ স্টুডেন্ট সে যদি ঠিকও লেখে আমরা হয়তো ভাবি যে পাশের বন্ধুর দেখে হয়তো সে লিখেছে। তো এই যে জিনিসটা হয় এটা কিন্তু আমাদের একটা কন্ডিশনিং তৈরি করে দেয় আমাদের ক্লাসরুম বিহেভিয়ারের মধ্যে, সেটা কিন্তু আমরা টিচারের মধ্যেই বেশি দেখতে পাই। সো নেক্সট অর্থাৎ 3 নম্বর যে পয়েন্টটা সেটা হচ্ছে ম্যানেজিং প্রবলেম বিহেভিয়ার। এই ম্যানেজিং প্রবলেম বিহেভিয়ার এটা দু ধরনের। কী কী? একটা হচ্ছে আনডিজায়ার্ড বিহেভিয়ার, আরেকটা হচ্ছে প্রবলেম বিহেভিয়ার। আনডিজায়ার্ড বিহেভিয়ার কোনটা? যেটা আমাদের সোসাইটি বা যেটা আমাদের সমাজ খুব একটা মেনে নেয় না, বা যেটা খুব একটা নিয়ম বিরুদ্ধ, যেটা রুলসের মধ্যে পড়ে না। যেরকম আমরা টিকিটের লাইনে সবাই টিকিট কাটার জন্য দাঁড়িয়ে আছি, কিন্তু কেউ একজন হয়তো সামনে থেকে আগে এসে টিকিটটা বাড়িয়ে দিল, তো সেটা কিন্তু তার ক্ষেত্রে একটা আনডিজায়ার্ড বিহেভিয়ার। আর প্রবলেম বিহেভিয়ারটা কোনটা? প্রবলেম বিহেভিয়ার হচ্ছে যেই বিহেভিয়ারটা আমার ভিতরে একটা যে বিহেভিয়ার, অন্যের যে বিহেভিয়ারটা আমার ভেতরে একটা অসুবিধার সৃষ্টি করছে, সেই বিহেভিয়ারটার জন্য কিন্তু আমি যথেষ্টভাবে বিরক্ত এবং যথেষ্টভাবে ইরিটেট। মানে আমরা বাসে, ট্রেনে, ট্রামে যখন যাতায়াত করি, বিশেষ স্পেশালি মেয়েরা, তখন আমাদের বিভিন্ন সিচুয়েশনের অনুযায়ী কিছু কিছু কি বলবো বাধা বা কিছু কিছু সমস্যা নিয়ে আমাদের বাসে, ট্রেনে, ট্রামে হয়তো ট্রাভেল করতে হয়। সেটা কিন্তু সেই যে বিহেভিয়ারটা আমাদের উল্টো দিক থেকে ছেলেরা বা কারা করে থাকে, সেটা কিন্তু আমাদের কাছে একটা প্রবলেমেটিক বিহেভিয়ার। বা হঠাৎ করে রাস্তায় চলতে চলতে আমরা দেখলাম যে কেউ হয়তো কিছু একটা মানে বিভিন্ন রকমের যেটা আমাদের মানে কাম্য নয় বা যেটা রাস্তার সুলভ আচরণ নয়, সেরকম কিছু আচরণ তারা করছে, সেটা দেখে আমাদের কিন্তু ইরিটেশন হয়, সেটা কিন্তু প্রবলেমেটিক বিহেভিয়ার। ঠিক আছে? যেই বিহেভিয়ারটা আমাদেরকে একটা প্রবলেম বা একটা অসুবিধার মধ্যে ফেলবে, সেই ধরনের আচরণ কিন্তু অন্যদের ক্ষেত্রে একটা প্রবলেমেটিক বিহেভিয়ার বলে দাবি রাখে। ওকে, নেক্সট পয়েন্ট হচ্ছে ডিলিং উইথ অ্যাংজাইটি থ্রু কন্ডিশনিং। এটার মানেটা কি? এটার মানেটা হচ্ছে আমাদের ভেতরের যে অ্যাংজাইটিটা সেটাকে আমরা কন্ডিশনিংয়ের মাধ্যমে ডিল করি। সেটা কীরকম? আমি একটা এক্সাম্পল দিচ্ছি। আমাদেরকে প্রথম দিনকে যখন আমরা নতুন ক্লাসে ভর্তি হই, আমাদের ফার্স্ট চ্যাপ্টারটা টিচার পড়ায়, সেটা হাফ পড়ায়। দ্বিতীয় দিনকে আরেকটু বেশি, হাফের একটু বেশি পড়ালো। 3 নম্বর দিনকে সে চ্যাপ্টারটা শেষ হয়ে গেল। দ্বিতীয় চ্যাপ্টারে যখন গেল তখন আরেকটু বেশি। কারণ এইভাবে টিচার কিন্তু আমাদের মধ্যে একটা পড়ার অভ্যেসটা আস্তে 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 কিন্তু তৈরি করছে। একবারে গিয়েই যদি প্রথম দিনকেই যদি 2টো চ্যাপ্টার টানা পড়িয়ে দিত, তাহলে কি আমরা সেটা বুঝতে পারতাম না। কিন্তু আস্তে 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 আমাদেরকে কন্ডিশনিং করছিল। কিসের মাধ্যমে কন্ডিশনিং করছিল? একটু 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 করে পড়ানোটা বাড়াচ্ছিল, যাতে আমাদের সেটা একটা অভ্যেসের মধ্যে চলে আসে, যাতে আমাদের সেটা কিন্তু পড়তে বা সেটাকে আমাদের নিতে, সেই জ্ঞানটা আমাদের অর্জন করতে যেন কোনো প্রবলেম না হয়। তাহলে কি আমাদের প্রথমেই যদি একদিনে এতটা পড়া দিয়ে দিত, সেটা আমাদের পক্ষে একটা অ্যাংজাইটি তৈরি করতো। সেই অ্যাংজাইটিটাকে রিডিউস করার জন্য কিন্তু এই কন্ডিশনিংটা সে তৈরি করলো, যে আমি ছোটো 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 করে পড়াতে যাব, যাতে কোনো রকম স্টুডেন্টসদের কোনো অসুবিধে না হয়। ওকে, নেক্সট পয়েন্ট হলো কন্ডিশনিং গ্রুপ বিহেভিয়ার। গ্রুপ এটা কিন্তু আমাদের জীবনের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু আমাদের গ্রুপ থাকে।
আমাদের ফ্যামিলি গ্রুপ থাকে, আমাদের স্কুলে প্লেমেটস গ্রুপ থাকে, আমাদের কালচারাল সোসাইটিতে বা কালচারাল অ্যাসোসিয়েশনে কালচারাল গ্রুপ থাকে, সেই গ্রুপ। তাহলে প্রত্যেকটা গ্রুপের কিন্তু আলাদা আলাদা কাজ বা আলাদা আলাদা বিহেভিয়ার। সব গ্রুপ কিন্তু একই রকম বিহেভ করবে না। আমার যে প্লেমেটস গ্রুপটা, সেই গ্রুপটা যে বিহেভিয়ার করবে, আমার স্কুল প্লেমেটস গ্রুপটা সেটা কিন্তু একই বিহেভিয়ার করবে না, কারণ সেখানে বিভিন্ন মানসিকতার, বিভিন্ন বিহেভিয়ারের ছেলেমেয়েরা থাকে। তাদের মধ্যে সেই যে একটা জিনিস, সেটা সেই যে একটা কি বলবো, একটা মানে মনোভাব, তার আদান প্রদান হচ্ছে। সেখানে বিহেভিয়ার এক একটা ছেলে মেয়ে এক একটা ফ্যামিলি থেকে উঠে আসে, তাই প্রত্যেকের বিহেভিয়ার, প্রত্যেকের অ্যাটিটিউড কিন্তু ভিন্ন রকম হয়। তাই সেই গ্রুপের মধ্যে যে বিহেভিয়ারটা তৈরি হয়, সেই বিহেভিয়ারের সাথে মধ্যে সেটা কিন্তু একটা নিজেদেরকে একটা কন্ডিশনিং করে নেওয়া হয়। কারণ আমরা যদি একটু দেখি যে আমাদের যে গ্রুপগুলো থাকে, সেই গ্রুপে কিন্তু এক একটা নিয়ম থাকে যে এই টাইমের মধ্যে এই কাজটা শেষ করতে হবে, ওই টাইমের মধ্যে ওই কাজটা শেষ করতে হবে। তাহলে এই যে টাইম বাউন্ডগুলো দিয়ে দেয়, বা এই যে একটা জিনিস যে 5টার মধ্যে আসলে আজকে তোকে খেলতে নেবো, বা 5টার মধ্যে না আসলে আজকে তোকে খেলতে নেবো না, তার মানে কিন্তু টাইম লিমিট করে দিল, টাইম বাউন্ড করে দিল। এই যে একটা টাইম বাউন্ড মানে একটা কন্ডিশন যে এটা কিন্তু আসলে এটা হবে, এটা না আসলে কিন্তু এটা হবে না, এই যে কন্ডিশনটা করে দিল। এটা যদি না করতো তাহলে কিন্তু যার যখন ইচ্ছা সে তখন খেলতে আসতো, সে তখন এই করতো। তার মানে কি, এই যে একটা কন্ডিশনিংটা করলো, এটা আমাদেরকে কি করে, আমাদেরকে একটা টাইম সম্পর্কে জ্ঞান তৈরি হতে সাহায্য করে। আমরা যেন পাঞ্চুয়াল হতে পারি সেটা শিখতে সাহায্য করে। এটা আমাদেরকে একটা শৃঙ্খলা তৈরি করতে সাহায্য করে, রুলস অ্যান্ড রেগুলেশনস, যে না আমাকে 5টার মধ্যেই পৌঁছতে হবে সেই জিনিসটা। এটা একটা রেসপন্সিবিলিটি নিতে সাহায্য করে, যে না আমাকে ওখানে বলেছে, কথা দিয়েছি মানে আমি ওখানে যাব তো যাবই। তাহলে এই যে গ্রুপ বিহেভিয়ার, সেটাকে যে আমার কন্ডিশন দ্বারা তৈরি করা হয়, বা কন্ডিশন দ্বারা আমি সেটাকে তৈরি করি, সেটাই কিন্তু হচ্ছে মানে আমরা তৈরি করি আর কি, সেটাই কিন্তু হচ্ছে আমার কন্ডিশনিং গ্রুপ বিহেভিয়ার। ওকে, নেক্সট পয়েন্ট যেটা, সেটা হচ্ছে কন্ডিশনিং অ্যান্ড কগনিটিভ প্রসেস। তো কগনিটিভ প্রসেস এটা হচ্ছে আমাদের সমস্ত ক্ষেত্রেই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, এবং কন্ডিশনিংয়ের ক্ষেত্রেও কিন্তু এটার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা। যে আলোটা যখন জ্বললো, সেই ইঁদুরটাকে যদি তখন দেখতে না পেতো, বা সে যদি তখন লিভারটা প্রেস না করতো, তাহলে কিন্তু তার ওই যে খাবারের টুকরোটা সেটা কিন্তু আসতো না। তাহলে এখানে তার কগনিটিভ একটা কিন্তু ইম্পর্ট্যান্ট ভূমিকা নিয়েছে। তা সে যখন আলোটা দেখেছে, তাহলে সে কীভাবে দেখেছে, সেটা চোখের মাধ্যমে দেখেছে, দিয়ে সেটাকে সেন্স করেছে, এখানে আমার সেন্সেশন কাজে লাগছে, তারপরে সেটাকে সে নলেজ করেছে, সেটা একটা আলো, দেন আমাকে লিভারটা প্রেস করতে হবে, এখানে তার পারসেপশন হয়েছে, দেন লিভারটা প্রেস করেছে, এখানে তার অ্যাটেনশন হয়েছে। তাহলে এই যে আমার কগনিটিভ প্রসেসগুলো এর সাথে যুক্ত, সেই কগনিটিভ প্রসেসগুলোকে কিন্তু আমার কন্ডিশনিংটা করতে কিন্তু আমার এই কগনিটিভ প্রসেসের ভূমিকা কিন্তু অপরিসীম। অর্থাৎ কন্ডিশনিং যখন হবে, সেখানে কিন্তু কগনিটিভ বা কগনিশন যেটা বলোই না কেন, সেটা কিন্তু ইম্পর্ট্যান্ট ভূমিকা পালন করবে। কগনিটিভ প্রসেস ছাড়া কোনো কন্ডিশনিংই কিন্তু সম্ভবপর হয় না। ওকে, নেক্সট অর্থাৎ লাস্ট পয়েন্ট হচ্ছে শেপিং কমপ্লেক্স বিহেভিয়ার। শেপিং বিহেভিয়ার, এই শেপিংটা কি, যে একটা বিহেভিয়ার সেটা আমরা যেটা আমরা অরিজিনাল ট্র্যাকে বা সঠিক ট্র্যাকে যাই, সেই ট্র্যাক অনুযায়ী আমরা যখন মেনটেন করি, সেই বিহেভিয়ারটা কিন্তু একটা শেপ পায় বা একটা রূপ পায়। হ্যাঁ, আজকে ক্লাসরুমে আমার সাইলেন্ট থাকা উচিত, আজকে ক্লাসরুমে আমাকে টিচারের হোমওয়ার্ক সমস্ত কিছু আমার করে আনা উচিত, ক্লাস ওয়ার্ক সেগুলো আমার প্রপারলি মেনটেন করা উচিত। এগুলো করলে বা এই বিহেভিয়ারগুলো যদি আমি করি, তাহলে আমার বিহেভিয়ারটা এটা আমার মধ্যে একটা ভালো বিহেভিয়ার ক্রিয়েট করছে। এগুলো যদি আমি না করি, তাহলে আমার বিহেভিয়ারটা শেপ পাচ্ছে না, মানে রূপ পাচ্ছে না। তাহলে যে বিহেভিয়ারটা আমাদেরকে একটা শেপ দেয় বা একটা রূপ দেয় এবং আমার বিহেভিয়ারটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে, সেটাই কিন্তু হচ্ছে আমার শেপিং। বিশেষত এই শেপিংটা আমাদের মেনলি ইউজ করে থাকি আমরা কমপ্লেক্স বিহেভিয়ারের ক্ষেত্রে। কীরকম ধরনের কমপ্লেক্স বিহেভিয়ার? কোনো রকমের কমপ্লেক্স কাজ, কোনো অ্যানালিটিক্যাল কাজ, কোনো লজিক্যাল কাজ, সেই লজিক্যাল কাজকে একটা যদি প্রপার প্ল্যানিং, একটা যদি প্রপার ওয়েতে সিস্টেমেটিক্যালি আমরা যদি কাজটা করে থাকি,
তাহলে আমরা যে যে স্টেপসগুলো পেরোতে পেরোতে এক একটা বিহেভিয়ার করতে করতে আমরা যখন এগোবো, তখন কিন্তু আমরা ওই জিনিসটাকে একটা শেপ দেব, একটা কিন্তু রূপ দেব। আজকে একটা আমি যদি একটা বলে থাকি যে একটা পায়রাকে আমি প্রপারলি ওয়েতে বলছি যে তুমি এদিক থেকে এদিকে 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 চক্রাকারে আবর্তিত হতে থাকো, পায়রাটা যখন এই পয়েন্ট থেকে এই পয়েন্টে গেল, তখন আমি তাকে একটা রিওয়ার্ড দিলাম বা আমি তাকে একটা পজিটিভ রিইনফোর্সমেন্ট দিলাম এই পয়েন্ট থেকে এই পয়েন্টে গেলে। কিন্তু পায়রাটা যদি এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যাওয়ার সময় এই পয়েন্ট থেকে এই পয়েন্টে অর্থাৎ কোনাকুনি বেঁকে গেল, প্রপার ওয়েতে সে গেল না, তার বিহেভিয়ারের তার প্রপার ওয়েটা ঠিকঠাক হলো না, তখন কিন্তু তাকে আমি আর কোনো রিইনফোর্সমেন্ট দেবো না। তখন কিন্তু পায়রাটা ফিল করতে পারবে তার বিহেভিয়ারটা ঠিক হলো না। তাকে আমি প্রথম হাঁটা শেখাচ্ছি যে এইভাবে গোল করে তাকে হাঁটতে হবে বা এইভাবে গোল সার্কেল করে তাকে হাঁটতে হবে। সেজন্য এই পয়েন্ট থেকে পার্টিকুলারলি গোলের এই পয়েন্টে গেলে আমি তাকে একটা রিইনফোর্সমেন্ট বা রিওয়ার্ড দেবো। কিন্তু সে গোলে না গিয়ে সে বেঁকে গেল, যখন সে বেঁকে গেল তখন কিন্তু আমি তাকে আর কোনো রিওয়ার্ড দিচ্ছি না। তো অটোমেটিক্যালি সে কিন্তু আবার তার নিজের ওয়েটা কিন্তু ঠিকঠাক শিখে নেবে। এবার আবার যখন এই সেকেন্ড পয়েন্টে গেল, এবার যখন থার্ড পয়েন্টে যাবে, সে থার্ড পয়েন্টে না গিয়ে আবার সেকেন্ড পয়েন্ট থেকে একটু হালকা ডেভিয়েট করলো। সে যখন সেকেন্ড পয়েন্ট থেকে একটু ডেভিয়েট করলো, তখন কিন্তু আমি তাকে আবার সেই সেম রিওয়ার্ড দিচ্ছি না, তখন কিন্তু সে আবার থার্ড পয়েন্টে গেল, ফোর্থ পয়েন্ট, ফিফথ পয়েন্ট, এভাবে সিক্সথ পয়েন্টে এসে তার হয়তো পুরো গোলটা কমপ্লিট হলো। এই যে তার বিহেভিয়ার, মানে পায়রাটা গোল করে হাঁটাটা শিখলো, এই তার বিহেভিয়ারটা, এটাই যে রূপদান করলো, সেটাই কিন্তু হচ্ছে শেপিং। কারণ প্রথমে তার কাছে কিন্তু ওই গোল করে প্রপার ওয়েতে হাঁটাটা, এই হাঁটাটা কিন্তু তার কাছে একটা কমপ্লেক্স বিহেভিয়ার ছিল। কিন্তু যখন তাকে আমি থ্রু রিইনফোর্সমেন্ট অর থ্রু রিওয়ার্ড আমি যখন তাকে হাঁটতে শেখালাম, তার কিন্তু বিহেভিয়ারটাও টোটাল চেঞ্জ হয়ে গেল, অর্থাৎ সে হাঁটতেও শিখে গেল এবং তার ফলে তার একটা সেই বিহেভিয়ারটাকে একটা রূপ দান করলো বা বিহেভিয়ারের একটা অন্যরকম মাত্রা পেল। সেই প্রসেসটাকেই আমি বলবো হচ্ছে শেপিং। ওকে ওকে, তো বোঝা গেল যে হোয়াট ইজ শেপিং। ওকে ওকে, এটাই ছিল হচ্ছে আজকে আমাদের লেসন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। না বুঝতে পারলে আমি সবসময় যেটা বলে থাকি, খুব কমন কথা, যে লাইক, কমেন্ট, শেয়ার একদম ভুলবে না। কোনো অসুবিধে, কোনো সমস্যা হলে সবসময় আমাকে কন্ট্যাক্ট করবে। ফোনেও কন্ট্যাক্ট করতে পারো, মেলেও কন্ট্যাক্ট করতে পারো। কোনো প্রবলেম হলে সবসময়ের জন্য আমি আছি, আমাকে তোমরা যোগাযোগ করতে পারো। আর এই আজকে যেটা পড়ালাম সেটা ছাড়াও যদি তোমাদের অন্য কোনো সাইকোলজিক্যাল সমস্যা বা অন্য কোনো সাইকোলজি নিয়ে কোনো সমস্যা থেকে থাকে, সেই বিষয়ে আলোচনা করার জন্য কিন্তু আমাকে কন্ট্যাক্ট করতে পারো, কোনো অসুবিধা নেই। আর অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আর তোমার বন্ধুরা যারা এখনও পর্যন্ত, তোমরাও যারা সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং আমার ভিডিওগুলো শেয়ার করো, যাতে তোমাদের সাথে সাথে তোমাদের বন্ধুরাও অনেক উপকৃত হতে পারে। ওকে, আর অবশ্যই দেখতে থাকো আমার চ্যানেল। চলো, টাটা।